মেথিয়াস লেইলার চশমা হাতে নিয়ে ভাবতে থাকে তাহলে লেইলার চোখে সমস্যা আছে। এই কারণেই হয়তো ও জঙ্গলে যখন আমাদের দিকে তাকাতো ওর ভ্রু কুঁচকে যেত। মেথিয়াসের ছোটবেলার লেইলার চেহারা মনে পড়ে যায়, যার বেশভূষা ছিল খুব সাধারণ, কিন্তু তার চোখের অদ্ভুত উজ্জ্বলতা তাকে বিশেষ করে তুলেছিল। মেথিয়াস তখন সিগারেট ধরায় এবং সে দীর্ঘ সময় ধরে চশমাটার দিকে তাকিয়ে থাকে। সে চশমাটা নিয়ে খেলা করতে থাকে এবং সে ভাবে লেইলা, যার কিনা খুব অল্প সময় আরবিসে থাকার কথা ছিল। লক্ষ্য করার আগেই সে একজন পরিপূর্ণ নারীতে পরিণত হয়েছে, আর আজও তার সবুজ চোখে সেই অদ্ভুত উজ্জ্বলতা আছে। তার কাছ থেকে বিশেষ এক ধরনের মিষ্টি গন্ধ আসে, যেটা ফুটন্ত গোলাপের গন্ধ, যেই গন্ধটা তার বাগানটাকে ভরিয়ে রেখেছিল। মেথিয়াস যেন হঠাৎ করে কোনো এক ঘোরের ভিতরে পড়ে গিয়েছিল। সে খুব ধীরে ফিসফিস করে লেইলার নাম নেয়, যেন এই নামের মাঝে কোনো বিশেষ উষ্ণতা আছে। মেথিয়াস হঠাৎ করে চশমাটাকে ড্রয়ারে রেখে দেয়, আর এর সাথেই লেইলার স্মৃতিগুলো তার চোখের সামনে থেকে মুছে যায়। সে গোসল করে এবং দীর্ঘ সময় নিয়ে রেডি হয়। যখন সে ম্যানশন থেকে বেরিয়ে আসে তখন প্রায় ডিনারের টাইম হয়ে গিয়েছে। সে আস্তে ধীরে তার গাড়িতে উঠে পড়ে এবং আবারও সে তার গতানুগতিক জীবনে ফিরে যায়। আঙ্কেল যখন শুনতে পায় লেইলা তার চশমা খুঁজে পাচ্ছে না, সে হাসতে হাসতে বলে, নিশ্চয়ই এটা কাকের কাজ, ওরা চকচকা জিনিস পছন্দ করে। তোমার কি মনে আছে আমি যে ছোটবেলায় তোমাকে একটা চুলের ক্লিপ কিনে দিয়েছিলাম? লেইলা তখন খুশি হয়ে বলে, অবশ্যই আঙ্কেল, আমি কিভাবে ভুলতে পারি, সেটা আপনি আমার 13তম জন্মদিনে গিফট করেছিলেন। আমি সেটাকে অনেক যত্নে রেখেছিলাম, কিন্তু প্রথমবার যখন সেটাকে আমি পরলাম কাক সেটা আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গিয়েছিল এবং এতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আঙ্কেল বিল হাসতে হাসতে বলেন, এবং তারপরে আমি জঙ্গলের সব কাকের বাসা খুঁজেছি, কিন্তু কোথাও সেই ক্লিপটাকে খুঁজে পাইনি। লেইলা তখন গাল ফুলিয়ে বলে, যদিও আমি পাখিদেরকে পছন্দ করি, যদি এমন চলতে থাকে তাহলে আমার মনে হয় আমি কাকদেরকে আর পছন্দ করতে পারবো না। আঙ্কেল বিল তখন হাসতে হাসতে বলে, চিন্তা করো না, যদি তুমি খুঁজে না পাও তাহলে আমি তোমাকে নতুন গ্লাস কিনে দেব। লেইলা ভাবতে থাকে আজকে ঘটে যাওয়া ঘটনাটা আঙ্কেলকে না বলাই শ্রেয়। নিশ্চয়ই আঙ্কেল অযথা দুশ্চিন্তা করবেন। আমি চশমাটাকে নদীর ঘাটে রেখেছিলাম, কাল সকালে গিয়ে আমি সেটা নিয়ে আসব। কিন্তু সে সকালে গিয়ে সেখানে কিছুই খুঁজে পায় না। লেইলা তখন আশেপাশে খোঁজ করতে থাকে, এটা কোথায় যেতে পারে। আমি নিশ্চিত আমি রুমালের উপরে চশমাটা এখানেই রেখেছিলাম। সে দেখতে পায় তার রুমালটা এক কোনায় পড়ে আছে। চশমা তো এমনি এমনি গায়েব হতে পারে না। এমন কি হতে পারে যে ডিউক আমার চশমাটা নিয়েছে? না না, এটা হতে পারে না। তখন হঠাৎ লেইলা একটা কাকের ডাক শুনতে পায়। সে তখন কাকটাকে জিজ্ঞেস করে, সত্যিই কি তুমি আমার চশমা নিয়েছো? কাকটা তখন উড়ে চলে যায়। লেইলা তখন কাকটাকে ডাকতে থাকে, এই কাক, তুমি কোথায় যাচ্ছ? আমার চশমাটা কি তুমি নিয়েছো? লেইলা তখন মনে মনে ভাবতে থাকে, এখানে কেবল দুইজনকেই সন্দেহ করা যাচ্ছে, হয় এই কাক আর নয়তো ডিউ। একটা সাদা কবুতর উড়ে কাইলের জানালায় এসে পড়ে। হাই ফোবি, কেমন আছো? ফোবি হচ্ছে লেইলা এবং কাইলের বার্তাবাহক কবুতর। কোনো গুরুত্বপূর্ণ খবর আদান প্রদান করতে হলে তারা এই কবুতরটা ব্যবহার করে। কাইল কবুতরের কাছ থেকে চিঠিটা নিয়ে নেয়। লেইলা চিঠিতে লিখেছিল, আমি দুঃখিত, আমি আজ লাইব্রেরিতে আসতে পারবো না, আমার চশমা হারিয়ে গিয়েছে এবং সেটাকে আমার খুঁজতে হবে। চিঠিটা পড়ার পরে কাল চটপট বাসা থেকে বের হয়ে যায়। মা, আমি লাইব্রেরিতে যাচ্ছি, আমার ফিরতে দেরি হতে পারে। তার মা তখন তাকে জিজ্ঞেস করে, লেইলাও কি তোমার সাথে যাচ্ছে? হ্যাঁ, ওরও আমার সাথে যাওয়ার কথা ছিল। এটা শুনে তার মা বেশ বিরক্ত হয়। লেইলা বাড়ির কাজ করছিল এবং সেই মুহূর্তে সেখানে সাইকেল চালিয়ে কায়েল চলে আসে। লেইলা, চশমাটা কি খুঁজে পেয়েছো? উত্তরে লেইলা বলে, না, আমি এখনো খুঁজে পাইনি। কায়েল তখন তাকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে এখনই নতুন চশমা কিনে দেব। লেইলা হঠাৎ করেই থমকে যায় এবং কায়েলের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে চশমা কিনে দিবে? কিন্তু কেন কায়েল? কায়েল তখন একেবারে চুপ হয়ে যায়। সে মনে মনে ভাবে, উপস, আমি ভুলে গিয়েছিলাম লেইলা কোন ধরনের মানুষ। সাহায্য করতে চাওয়ার জন্য ধন্যবাদ কায়েল, কিন্তু আমি সত্যিই আমার চশমাটা খুঁজে বের করতে চাই। এবং এরপরে কয়েকদিন যাবৎ লেইলা গাছে উঠে কাকের বাসা খুঁজতে থাকে এবং কাইলও খুশি মনে তাকে সাহায্য করতে থাকে, কারণ এই অজুহাতেও সে যদি লেইলার সাথে কিছুটা সময় অতিবাহিত করতে পারে তাহলে সেটাই তার জন্য যথেষ্ট। মেথিয়াসের বাটলার লেইলা এবং কাইলকে দেখে বলে, আরে, লেইলা আর কাইল জঙ্গলে কি করছে? তখন ড্রাইভার হাসতে হাসতে বলে, লেইলার চশমা নাকি কাক নিয়ে গেছে, তারা সেটাকেই খুঁজে বেড়াচ্ছে। এটা শুনে মেথিয়াস মনে মনে ভাবে, কাক? ও কি ভুলে গিয়েছে ও চশমাটাকে ঘাটে রেখে গিয়েছিল, নাকি ও ইচ্ছে করে জানতে চাইছে না?
কায়েল এবং লেইলাকে আবারও একসাথে দেখে মেথিয়াসের দৃষ্টি অনেক বেশি কঠোর হয়ে যায়। সে জানালার বাইরে লেইলাকে দেখতে পায় এবং লেইলাও ব্যাপারটা লক্ষ্য করে। ডিউককে দেখে লেইলা আবারও চমকে যায়। মেথিয়াসের দৃষ্টি ছিল খুবই অদ্ভুত। এটা দেখে লেইলা ভাবতে থাকে, উনি আমার দিকে এভাবে কেন তাকালো। লেইলা হার না মেনে একের পর এক কাকের বাসা খুঁজতে থাকে। এদিকে সময় যাওয়ার সাথে সাথে কাইল এবং লেইলার বোকামি দেখে মেথিয়াস অনেক বেশি বিরক্ত হয়ে যায়। প্রতিদিন তার ব্যস্ততার মাঝেও সে কিছু সময় তার ভিলাতে অতিবাহিত করে, যেন সে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। অবশেষে লেইলা ভিলায় চলে আসে। মেথিয়াস যখন তার জানালা দিয়ে লেইলাকে দেখতে পায়, তার ঠোঁটে ছোট্ট একটা হাসি ফুটে ওঠে। সে তার বাটলারকে বলে, আজকের মতো কাজ শেষ, তুমি চলে যেতে পারো। এবং তার বাটলার সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ দ্বিধা করার পরে লেইলা অবশেষে সিদ্ধান্ত নেয় সে ভিতরে যাবে। সে ভিতরে চলে আসে এবং খুব ভদ্রভাবে বলে, মহামান্য ডিউক, আমার আপনার কাছে একটা প্রশ্ন করার ছিল। মেথিয়াস যেন কিছুই জানে না। বলো, কি জিজ্ঞেস করতে চাও? লেইলা তার চশমার ব্যাপারে জিজ্ঞেস করবে, ঠিক তখনই ফোন বেজে ওঠে এবং মেথিয়াস উঠে গিয়ে ফোনটা রিসিভ করে। লেইলা অবাক হয়ে লক্ষ্য করে তাকে সবসময় জ্বালাতন করা ডিউক একেবারে প্রফেশনাল হয়ে গিয়েছে, প্রফেশনালভাবে কথা বলছে। এটা দেখে লেইলার মাঝে দ্বিধা সৃষ্টি হয়। তাকে সবাই সম্মান করে এবং ভালোবাসে। আমার চশমা লুকিয়ে ওনার কি লাভ? যেমনটা ভেবেছিলাম, আমার সত্যি এখানে আসা উচিত হয়নি। লেইলা সিদ্ধান্ত নেয় সে ফিরে চলে যাবে। লেইলা তখন ফিসফিস করে বলে, মহামান্য ডিউক, আমি চলে যাচ্ছি। কিন্তু মেথিয়াস তার কথায় বিরতি দিয়ে বলে, দাঁড়াও। মেথিয়াসের কথা শুনে লেইলা দাঁড়িয়ে পড়ে এবং তার কথা শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। ডিউক কাগজে কিছু একটা লিখতে লিখতে জিজ্ঞেস করে, বলো, কি বলতে চাও? কিছুটা দ্বিধা করে লেইলা জিজ্ঞেস করে, সেদিন ভুল করে আমি ঘাটে আমার চশমা রেখে গিয়েছিলাম, আপনি কি আমার চশমাটা দেখেছেন? উত্তরে মেথিয়াস বলে, হয়তো আমি দেখেছি, হয়তো আমি দেখিনি, আবার এমনও হতে পারে আমি চশমাটাকে লুকিয়ে রেখেছি। তার এমন কথা শুনে লেইলা অবাক হয়ে যায়। সত্যি কি আপনি আমার চশমা লুকিয়ে রেখেছেন? মেথিয়াস তার দিকে কিছুটা এগিয়ে আসে। তুমি বলো লেইলা, তোমার কি মনে হয়? উত্তরে লেইলা বলে, আমার মনে হয় এমন নিষ্ঠুর কাজ আপনি কখনোই করবেন না। ক্লাউডিনের অনুরোধে ডিউক একটা ডিনার পার্টির আয়োজন করে, যেখানে শুধুমাত্র ক্লোজ রিলেটিভদের দাওয়াত করা হয়েছিল। মেথিয়াস এবং তার কাজিনরা মিলে তার রুমে আড্ডা দিচ্ছিল। সেখানে ক্লাউডিনও উপস্থিত ছিল। তারা সবাই মিলে বেশ ভালো সময় কাটাচ্ছিল। এখানে আমরা রিটিকে দেখতে পাই। রিটি হচ্ছে মেথিয়াসের কাজিন এবং রিটি ক্লাউডিনকে ভালোবাসে। রিটি তখন বলে, আজকের আয়োজনটা বেশ সুন্দর হয়েছে, নিশ্চয়ই ডিউক তার ফিয়ন্সের সব কথা রাখে। ক্লাউডিন তখন তাকে বলে, রিটি, তোমার কি নেশা হয়ে গিয়েছে? আমাদের এখনো এঙ্গেজমেন্ট হয়নি, তুমি যখন বারবার এটা বলো আমার তখন অনেক বেশি লজ্জা লাগে। উত্তরে রিটি বলে, এটা সবার জানা কথা, ভবিষ্যৎ জুচেস তুমিই হতে চলেছ। এটা শুনে ক্লাউডিন বেশ খুশি হয়ে যায়। হঠাৎ করেই রিটির চোখে মুখে বিষণ্ণতার ছাপ ফুটে ওঠে এবং সে তখন রুমের মাঝের সেই খাঁচাটা দেখতে পায়, যেটা দেখে সে বেশ অবাক হয়। এ কি মেথিয়াস, এটা কি তোমার নতুন কোনো হবি নাকি? পাখিটা তখন উড়ে এসে মেথিয়াসের হাতে বসে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এটা কোনোভাবেই বিশ্বাস করার মতো জিনিস না, যে কিনা পাখি দেখলেই স্বীকার করে সে একটা পাখিকে এত যত্ন করে রাখছে। উত্তরে মেথিয়াস বলে, আমি একটা পাখিকে পোষার সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনে সবাই হাসতে থাকে। তুমি এবং পাখি, এটা কোনোভাবেই যাচ্ছে না। পাখিটার জন্য আমার বেশ খারাপ লাগছে, সে কিনা একজন পাখি শিকারীকে ভরসা করলো। এটা বলে তারা নিজেদের মাঝে হাসাহাসি করতে থাকে। ক্লাউডিন তখন বলে, এটা তো সেই গ্রিন হাউসের পাখি, তাই না? আপনি কি ওর কোনো নাম ঠিক করেছেন? যদি না করে থাকেন তাহলে আমি ওকে একটা নাম দিতে চাই। উত্তরে মেথিয়াস বলে, আপনার মূল্যবান সময় এই সামান্য পাখির পেছনে খরচ করার কোনো দরকার নেই। ও কেবল একটা পাখি, ওর কোনো নামের প্রয়োজন নেই। এটা শুনে সবাই আবারও হেসে ওঠে এবং ক্লাউডিন বলে, এবার আমার পাখিটার জন্য সত্যিই খারাপ লাগছে। ক্লাউডিন কৌতূহলী দৃষ্টিতে পাখিটার দিকে তাকিয়ে থাকে এবং তাকে দেখে মনে হচ্ছিল সে গভীর চিন্তায় মগ্ন। লেইলা কিছুতেই ঘুমোতে পারছিল না। তার আজকের ঘটনা বারবার মনে পড়ছিল। মেথিয়াসের কাছ থেকে কোনো ধরনের উত্তর পাওয়ার আগে সেখানে তার বাটলার চলে আসে। সে ডিউককে জানায় তার জন্য ইম্পর্টেন্ট একটা টেলিগ্রাম এসেছে। ডিউক তখন মাথা নেড়ে লেইলাকে সিগন্যাল দেয় যেন সে এখন চলে যায়। আমি একটা ব্যাপারে নিশ্চিত, কাক আমার চশমা নেয়নি, ডিউক নিয়েছে। সে প্রচণ্ড রাগে ফুঁসতে থাকে। কিন্তু কেন? সেও কি কাকের মতো চকচকা জিনিস পছন্দ করে? মনে হচ্ছে না সে খুব সহজে আমার চশমা আমাকে ফেরত দেবে।
কিন্তু আমি তো বসে থাকতে পারি না, আমাকে কিছু না কিছু করতেই হবে। চশমাটা ভিলায় থাকার খুব বড় সম্ভাবনা আছে, আর আমি শুনেছি আজ নাকি একটা ডিনার পার্টির আয়োজন করা হয়েছে। তার মানে ডিউক সহজে সেখানে ফিরে আসবে না। আজ পূর্ণিমার চাঁদ উঠেছে, তাই আমার ওই বিল্ডিং খুঁজতে তেমন কোনো কষ্ট হবে না। লেইলার কিছুটা দ্বিধা হচ্ছিল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, এখানে দ্বিধা করার কিছু নেই, আমার জিনিস আমি ফিরিয়ে আনছি। মেথিয়াস পার্টি শেষ হওয়ার আগে সেখান থেকে বেরিয়ে আসে। সে লেইলার নাম নেয় এবং মনে মনে ভাবতে থাকে, ফাঁদটা আমি আগেই সাজিয়ে রেখেছি, আর এখন শুধু চেক করার পালা। লেইলা নিশ্চয়ই আমার কথার অর্থ বুঝতে পেরেছে। অন্যদিকে লেইলা, সে চাঁদের আলোতে হাঁটতে হাঁটতে ভিলার কাছে চলে আসে, যেখানে মেথিয়াস তার জন্যই অপেক্ষা করছিল। মেথিয়াস কাউচের উপরে শুয়ে শুয়ে ভাবতে থাকে, এই ফাঁদ থেকে আমি কি আশা করছি। আমার কাছে তার কোনো উত্তর নেই, কিন্তু আমি ধৈর্য হারা হচ্ছি না, কারণ যদি আমি খুঁজি তাহলেই আমি উত্তরটা পেয়ে যাব। মেথিয়াস হঠাৎ করেই জানালা খোলার শব্দ শুনতে পায় এবং সাথে সাথে সে অ্যালার্ট হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আমি সামনের দরজাটা খোলা রেখেছিলাম যাতে ওর আসতে সুবিধে হয়, কিন্তু সে জানালা দিয়ে আসার সিদ্ধান্ত নিল। সে সবসময় আমাকে কোনো না কোনোভাবে সারপ্রাইজ করে, এটা ভেবে সে হাসতে থাকে। এদিকে লেইলা অন্ধকারের কারণে ঠিকভাবে কিছুই দেখতে পারছিল না। মেথিয়াস মনে মনে ভাবতে থাকে, আমি বেশ কৌতূহলী, লেইলা এখানে আসার পরে কি করবে। ও ড্রয়ার খুঁজছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে সেখানেও কিছুই খুঁজে পাবে না। লেইলা সব ড্রয়ারগুলো খোঁজে, কিন্তু কোথাও তার চশমা খুঁজে পায় না। সে ভাবতে থাকে চশমাটা আর কোথায় রাখতে পারে। মেথিয়াস লেইলার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে, সেই ছোট্ট মেয়েটা এখন আর ছোট নেই, সে একজন পরিপূর্ণ নারীতে পরিণত হয়েছে। লেইলা লিলেনের খুব ফিনফিনে একটা নাইট গাউন পরেছিল এবং হালকা চাঁদের আলোয় তার শরীরের গঠন বোঝা যাচ্ছিল। এটা দেখে মেথিয়াসের মাঝে এক অপরিচিত অনুভূতি জাগে, যা সে এর আগে কখনোই অনুভব করেনি। মেথিয়াসের চোয়াল শক্ত হয়ে আসে, সে তার দৃষ্টি ঘুরিয়ে নেয়, যেন সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। হঠাৎ করেই লেইলা তার পেছনে কোনো কিছু নড়াচড়ার শব্দ শুনতে পায় এবং সে মেথিয়াসের গলা শুনতে পায়। এখানে কি করছো লেইলা? লেইলা অনেক বেশি চমকে যায়। সে এখানে কি করছে? তার তো পার্টিতে থাকার কথা। এখন আমি কি উত্তর দেব? আসলে আমি দুঃখিত ডিউক, আমি ভেবেছিলাম আপনি এখানে নেই। মেথিয়াস তখন জিজ্ঞেস করে, আমি নেই এর মানে কি তোমার এখানে ঢোকার পারমিশন আছে? তুমি কি চোর? মেথিয়াস যখন উঠে দাঁড়ায়, লেইলা তখন তার হাতে তার চশমাটা দেখতে পায়। এটা দেখে লেইলার প্রচণ্ড রাগ হয় এবং সে কঠোর কণ্ঠে বলে, আমি কেবল আমার জিনিস ফেরত নিতে এসেছি, যেটাকে আপনি লুকিয়ে রেখেছেন। মেথিয়াস মনে মনে ভাবতে থাকে, সাহসিকতার অভিনয় করে লাভ নেই, মুখে তুমি সাহস দেখালেও তোমার হাঁটু থরথর করে কাঁপছে। মেথিয়াস বারান্দার দিকে হাঁটতে থাকে। এটা দেখে লেইলা দুশ্চিন্তায় পড়ে যায়। তার মনে হতে থাকে, হয়তো সে এই চশমাটাও নদীতে ফেলে দেবে। সে যদি চশমাটা নদীতে ফেলে দেয় তাহলে আমি আর কোনোদিনও খুঁজে পাবো না। লেইলা দৌড়ে গিয়ে মেথিয়াসের সামনে দাঁড়ায়। প্লিজ ডিউক, এটা করবেন না, আমি চশমাটাকে অনেক কষ্ট করে কিনেছি। তার ওড়নাটা তখন মাটিতে পড়ে যায়। এতে লেইলা বেশ চমকে যায় এবং সে সাথে সাথেই নিচে বসে পড়ে এবং দ্রুত তার ওড়নাটা পরে নেয়। মেথিয়াস তখন তাকে বলে, লেইলা, যেখানে তুমি আমার শরীরের প্রত্যেকটা কোনা কাঞ্চি দেখে ফেলেছো, সেখানে তোমার মনে হচ্ছে না তুমি সামান্য ব্যাপার নিয়ে অনেক বেশি ওভার রিঅ্যাক্ট করছো? উত্তরে লেইলা বলে, কিন্তু আমি ইচ্ছে করে দেখতে চাইনি। তাহলে কি এইমাত্র আমি দেখতে চেয়েছিলাম? লেইলা মনে মনে ভাবতে থাকে, আমি এখন ডিসঅ্যাডভান্টেজে আছি। সে চাইলেই আমার চশমাটাকে নদীতে ফেলে দিতে পারে, অথবা আমাকে চোর বলতে পারে, তাই এখানে কোনো ধরনের তর্ক করা যাবে না। লেইলা তখন খুব ভদ্রভাবে ক্ষমা চায়। আমি দুঃখিত, আমি সেটা বোঝাতে চাইনি। তুমি তো বলেছিলে তুমি ভদ্র মহিলা না, তাহলে এখন কেন ভদ্র মহিলার মতো আচরণ করছো? লেইলা তখন জোরপূর্বক একটা হাসি দিয়ে বলে, আমি ভদ্র মহিলা হই বা না হই, আপনি নিশ্চয়ই একজন ভদ্রলোক। মেথিয়াস তখন হাসতে হাসতে বলে, এত নিশ্চিত হও না লেইলা, কে জানে, হয়তোবা আমি একজন ভদ্রলোক না। লেইলা সিদ্ধান্ত নেয়, আর যাই হয়ে যাক, সে তার চশমা ফিরিয়ে নেবেই। অবশ্যই না, আপনি নিঃসন্দেহে আরবি স্টেটের সবচেয়ে ভদ্রলোক। সবাই আপনার ব্যাপারে এটাই ভাবে, আপনার মতো লোক দ্বিতীয়টা খুঁজে পাওয়া মুশকিল। মেথিয়াস হেসে বলে, তাই বুঝি? কিন্তু আমি যতদূর জানি আমার ব্যাপারে তোমার মতামত অন্যদের থেকে আলাদা। হাহা, একদমই না ডিউক, এটা কখনোই সম্ভব না। আপনি নিঃসন্দেহে আরবিসের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, তাই দয়া করে আমাকে আমার চশমাটা ফেরত দিন। ওটাকে কিনতে আমার অনেক কষ্ট করতে হয়েছে।
আমি জানি আমার এভাবে আসা উচিত হয়নি, কিন্তু আমি যে কোনো মূল্যে আমার চশমাটাকে ফেরত পেতে চেয়েছি। মেথিয়াস তখন লেইলার দিকে এগিয়ে আসে। লেইলা, আমার দিকে তাকাও, এবং হঠাৎ করেই তাকে তার চশমাটা পরিয়ে দেয় এবং সে তার চুলগুলো তার কানের পেছনে গুজে দেয়। হঠাৎ এই আকস্মিক ঘটনায় লেইলা অনেক বেশি চমকে যায়। মেথিয়াস লেইলার দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকে। তার মাঝে আবারও সেই অপরিচিত অনুভূতিটা জেগে ওঠে। আকাশের চাঁদটা তখন মেঘের আড়ালে লুকিয়ে পড়ে এবং চারিদিক অন্ধকার হয়ে যায়। এটা যেন মেথিয়াসের অন্ধকার চিন্তার প্রতিফলন। সে মনে মনে ভাবতে থাকে, আমার মনে হয় আমি অবশেষে জানি এই অপরিচিত অনুভূতিগুলো কি। আমি লেইলাকে চাই, এই মেয়েটা যে কিনা অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে, কিন্তু আমি ভালোভাবেই জানি এই অনুভূতিগুলোর শেষ পরিণতি কি হবে। এই অনুভূতিগুলো ক্ষণস্থায়ী, তাই এটাকে স্যাটিসফাই করতে কি আমার নিজের উপরে দাগ লাগাতে হবে? উত্তরটা একেবারে পরিষ্কার। চাঁদের উপর থেকে মেঘ সরে যায় এবং একইভাবে মেথিয়াসের চিন্তাভাবনাগুলো পরিষ্কার হয়ে যায়। সে তখন লেইলাকে বলে, তুমি এখন আসতে পারো। লেইলা তখন হেঁটে বাসায় চলে আসে। সে বাড়িতে এসে ঘষে ঘষে তার মুখ ধুতে থাকে, যেন সে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা মুছে ফেলতে চাইছে, কিন্তু সে কিছুতেই সেটা ভুলতে পারছে না। মেথিয়াসের চোখের শীতল দৃষ্টি, যা দেখে মনে হচ্ছিল সেই দৃষ্টি তাকে গ্রাস করতে চাইছে। তার ঠোঁটের উপরে মেথিয়াসের হাতের স্পর্শ, এসব তার না চাইতেও মনে পড়ে যাচ্ছে। লেইলা তখন ঘষে ঘষে তার ঠোঁট ধুতে থাকে। লেইলা এরপরে রুমে ফিরে আসে এবং সে মনে মনে ভাবতে থাকে, আমি আর কখনোই ডিউকের সাথে দেখা করতে চাই না। অন্যদিকে মেথিয়াস অন্ধকারের মাঝে বসে থাকে। লেইলা চলে যাওয়ার পরে তার অদ্ভুত শূন্যতা অনুভব হতে থাকে। তাহলে আজ এই পর্যন্তই, কথা হবে এর পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সাথে থাকুন।